দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইনসেপ্টা নিবেদিত আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আপনার শিশু বাড়ছে না, লম্বা হচ্ছে না, করণীয় কি? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ। তিনি বিভাগীয় প্রধান, হরমোন এবং ডায়াবেটিস বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ। 2 জানুয়ারি 1976 সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। নারায়ণখোলা প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে মৃত্যুঞ্জয় স্কুল ময়মনসিংহ থেকে মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি এবং বারডেম ও BCPS থেকে উচ্চশিক্ষা লাভ করেন। চাকরি জীবনের শুরু হয় শেরপুর উপস্বাস্থ্য কেন্দ্র দিয়ে। পরবর্তীতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চান তিনি। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, একটু বার্নিং ইস্যু, মানে প্রত্যেক মা এসে বলে তার শিশু বড় হচ্ছে না, শিশু বাড়ছে না। আসলে শিশু বড় হচ্ছে না, শিশু বাড়ছে না, আমরা কখন বুঝবো যে শিশুটা বড় হচ্ছে না? কখন বুঝবো যে লম্বা হচ্ছে না? বেসিক্যালি স্কুলগুলোতে আপনি দেখবেন যে প্রতি বছর যখন বাচ্চাদের রিপোর্ট কার্ড দেয়, স্কুলে লেখা থাকে তার উচ্চতা কত। প্রতি বছর যদি দেখা যায় যে বাচ্চা 5 সেন্টিমিটার বাড়ছে না, তখন একটা সন্দেহ জাগে যে আমার বাচ্চা কি শর্ট হয়ে যাবে কিনা, খাটো হবে কিনা, লম্বা হবে না কিনা। বাসায়ও মেপে রাখা যায় যে তার প্রতি বছর যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ছে কিনা, এটা দেখা যায়। তার সহপাঠীদের থেকে সে খাটো হয়ে যাচ্ছে কিনা সেটা দেখা যায়। সমবয়সী কাজিনদের থেকে সে খাটো হচ্ছে কিনা সেটা বোঝা যায়। যদি এরকম কখনো মনে হয় যে বাচ্চা লম্বা হচ্ছে না, সেক্ষেত্রে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হয়। প্রপারলি হাইটটা মাপতে হয়। হাইট মাপার কিন্তু একটা টেকনিক আছে। প্রপারলি হাইট মেপে আমাদের একটা স্ট্যান্ডার্ড গ্রোথ চার্ট আছে, সেই চার্টে আমরা প্লট করি যে আসলেই শিশু লম্বা হচ্ছে কিনা। এবং একটা স্ট্যাটিক হাইট আছে যে এই মুহূর্তে সে খাটো না স্বাভাবিক। তারপরে প্রতি 6 মাস পর পর এটা ডটটা ফিল আপ করতে হয়, করে দেখতে হয় যে সে তার কার্ভটা কোন দিকে যাচ্ছে। স্ট্যান্ডার্ড যে কার্ভ, লম্বা হওয়ার যে গতিটা, সেই গতির মধ্যে সে আছে নাকি গতি থেকে ছিটকে পড়ছে, সেটা দেখে কিন্তু ফাইনালি আমরা সিদ্ধান্ত নিই যে আসলে এই শিশু ফাইনালি খাটো হবে নাকি স্বাভাবিক উচ্চতা পাবে, সে কি তার বংশগতির উচ্চতা পাবে নাকি পাবে না। সাধারণত কি কারণে শিশুটি লম্বা হচ্ছে না? পুষ্টি। তো যারা পুষ্টিহীনতায় ভোগে তাদের কিন্তু খাটো হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ বাংলাদেশের জন্য, যদিও পুষ্টিটা অনেকখানি কাভার হয়ে আসছে আমাদের দেশে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আদর যত্নের অভাব। তো এটা একটা ব্যাপার, সাইকোসোশ্যাল ডোয়ার্ফিজম। তারপরে হচ্ছে ফ্যামিলিয়াল শর্ট স্ট্যাচার, বাবা মা দুজনেই খাটো, বাচ্চা খাটো হওয়ার সম্ভাবনাই বেশি। এটাও কিন্তু চিকিৎসার ব্যাপার আছে। কেমন? এরপরে আসে থাইরয়েড হরমোন, হরমোনজনিত সমস্যা। তো থাইরয়েড হরমোন যদি কারো খাটো থাকে, কম থাকে, তাহলে কিন্তু বাচ্চা খাটো হবে এবং হাবাগোবা হতে পারে। সাথে জন্মের পরপরই 7 থেকে 10 দিনের মধ্যে প্রতিটা শিশুকে আমরা থাইরয়েড হরমোন পরীক্ষা করতে চাই। থাইরয়েড হরমোন পরীক্ষা করলে এই যে তার মেন্টাল যে গ্রোথ এবং ফিজিক্যাল যে গ্রোথ, এই যে বাচ্চাকে হাবাগোবা হওয়া থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারি। প্রথম 1 মাসের মধ্যে যদি আমরা বুঝতে না পারি যে তার থাইরয়েডের সমস্যা আছে, এরপরে ব্রেনটা ম্যাচিউর হয়ে যায়, আর কিছু করার থাকে না, বাচ্চা হাবাগোবা। যে ডাক্তার হতো, যে বাচ্চাটা ইঞ্জিনিয়ার হতো, যে বাচ্চাটা অ্যাডভোকেট হতো, কবি হতো, সাহিত্যিক হতো, সে কিন্তু সমাজের বোঝা, হরমোনের কারণে সমাজের বোঝা, পরিবারের বোঝা হয়েছে, তার বুদ্ধিশুদ্ধি হলো না, সে বোকাশোকা হয়ে সারাদিন ঘরের মধ্যে বসে থাকলো। এর বাইরেও যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রোথ হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে শিশুদের গ্রোথ এনশিওর করা। কেমন? বাচ্চা যে খাটো থেকে ধীরে 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 লম্বা হয়ে সে যে একটা স্ট্যান্ডার্ড হাইট পৌঁছাবে, সেটার পেছনে মূল ভূমিকা কিন্তু গ্রোথ হরমোন। সেই গ্রোথ হরমোনের যদি ঘাটতি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড, মাথায় একটা গ্ল্যান্ড থাকে ছোট, সেখান থেকে এই হরমোনটা তৈরি হয়। এর যদি ঘাটতি হয়, এই গ্রোথ হরমোনের স্বল্পজনিত কারণেও কিন্তু বাচ্চা খাটো হতে পারে। দেখেন এতগুলো কারণ, এবং সবগুলো কারণই কিন্তু চিকিৎসাযোগ্য। না, তাহলে এখানে যদি আপনি বলছেন গ্রোথ হরমোনের কথা, আমরা কিন্তু জানি যে এখন ওয়ার্ল্ড কাপ চলছে। আমরা জানি কিংবদন্তি ফুটবলার আর্জেন্টিনার সেই মেসি, সে মেসি কিন্তু আমরা যেটা জেনেছি যে ছোটবেলায় সে কিন্তু খাটো ছিল। আপনি একদম ঠিক বলেছেন যে এই বিষয়টা দেখতে বলতেন। এই বিষয়টা আমি বলতে চাই যে এখন ফুটবল উন্মাদনা চলছে সারা বিশ্ব জুড়ে। মেসি
সবাই মেসিকে চেনে, সবাই মেসিকে ফলো করে, মেসির জার্সি পরে, কেমন সেই মেসির যে ইতিহাসটা সেটাও কিন্তু আসলে আমাদের জানতে হয়। মেসি কিন্তু অনেক খাটো ছিল। ও যখন ফুটবল খেলা শুরু করে তার যে প্রতিভা সে দেখে যে বড় বড় ক্লাবের যে কর্মকর্তাগণ তারা কিন্তু খুব অবাক হয়ে যায় এরকম প্রতিভা, কিন্তু সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে মেসি লম্বা হচ্ছে না এবং তার যে সম্পূর্ণ পারফরমেন্স সে করতে পারছে না, এবং তারা কিন্তু প্রেডিক্ট করলো যে সে বড় হলে সে কত বড় জায়গায় যেতে পারে, কিন্তু তার হাইটের কারণে সে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছিল এবং তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক হচ্ছিল না। তখন ক্লাব দায়িত্ব নিয়েছে, কারণ গ্রোথ হরমোনের চিকিৎসা তো একটু ব্যয়বহুল, সেই ক্ষেত্রে তার পরিবারের সামর্থ্য ছিল না তার চিকিৎসা করার, সেজন্য এই ফুটবল ক্লাব দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে মেসিকে গ্রোথ হরমোন ইনজেকশন দিয়েছে এবং আজকের যে মেসির হাইট, সেই মেসির হাইট কিন্তু গ্রোথ হরমোনের একটা বিরাট একটা প্রভাব রয়েছে। এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশেও হয়তো অনেক মেসি আছে যারা গ্রোথ হরমোনের অভাবে তার সম্পূর্ণটা দেশকে দিতে পারছে না, এই ক্লাবকে দিতে পারছে না, ফুটবলকে দিতে পারছে না, এবং সেই বাচ্চাদের খুঁজে বের করার দরকার যাদের আসলে গ্রোথ হরমোনের অভাব রয়েছে এবং তার সম্পূর্ণ পারফরমেন্স, তার পারিবারিক বলেন, তার কর্মক্ষেত্রে বলেন, তার স্পোর্টসে বলেন, তার যে ফুল পারফরমেন্স, সেই পোটেন্সি কিন্তু আমাদের দেশেও কিন্তু অনেক মেসি থাকতে পারে। তাদেরকে আমাদের চিকিৎসা করতে হবে, এই ঘাটতি পূরণ করতে হবে গ্রোথ হরমোনের। আমরা যদি এই দেশকে আমরা আরও এগিয়ে নিতে চাই তাহলে কিন্তু এই রোগ আমাদের ধরতে হবে এবং এটাকে আমাদের আমলে নিতে হবে, কেয়ার করতে হবে। এবং সে কিন্তু আজকে ওয়ার্ল্ডের একটা সেরা প্লেয়ার, সবাই Number one. তার নাম আছে। এখন তো এই যে দূরদর্শিতা, যে জিনিসটা আমরাও আমাদের দেশেও এরকম অনেক প্রতিভা আছে যে খুঁজে বের করতে হবে, উপায়টা কি? উপায় হচ্ছে, প্রথম উপায় হচ্ছে পরিবারের কাছে তার বাবা মাকে সন্দেহ করতে হবে যে আমার বাচ্চাটা লম্বা হচ্ছে না, তাকে মিলাইতে হবে তার সহপাঠীদের সাথে। গ্রুপ ছবি তোলে না, সেদিন আসছে আমার কাছে এক বাচ্চা, তো কখন খেয়াল করলো যখন ওই যে ক্লাস শেষে গ্রুপ ছবি তোলা হয়, সে 5 থেকে 6-এ উঠছে, 6 থেকে 7 উঠছে, গ্রুপ ছবিতে দেখা যাচ্ছে যে সবার থেকে তো সে নিচে। সেই ছবি নিয়ে বাবা মা আমার কাছে এসছে, এসে বলছে ডাক্তার সাহেব দেখেন আমার ছেলেটার কী অবস্থা। ওর সহপাঠী যারা আছে, শুধু টিচার তো তার থেকে বড়ই থাকবে, তার সহপাঠীরা সবাই তার থেকে বড়, সমস্যাটা কি? তারপর আমরা চেক করে দেখলাম তার আসলেই তার আমরা স্ট্যান্ডার্ড গ্রোথ চার্ট হিসাব করে দেখলাম যে গ্রোথ চার্টে সে নিচে, এবং তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে বাচ্চাটা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, তার ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড যেখান থেকে আমাদের গ্রোথ হরমোন তৈরি হয় সেটা অকার্যকর হয়ে আছে। সেজন্য আমরা যেটা করলাম, যে হরমোনের অভাব সেই হরমোন তাকে রিপ্লেস করলাম, এবং রিপ্লেস করার পরে সে কিন্তু তরতর করে বাড়া শুরু হলো, কেমন? এইটা একটা সাকসেস স্টোরি বাচ্চার জন্য। তো এই যে বললেন যে কীভাবে ধরবো, প্রথম ডিটেক্ট করবে তার প্যারেন্টস, মানে ফ্যামিলি ডিটেক্ট করবে। ফ্যামিলি সন্দেহ করার পরে ডাক্তার কাছে নিয়ে যাবে, এবং কোন ডাক্তার কাছে নিয়ে যাবে? একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তার কাছে নিয়ে যাবে, একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার কাছে নিয়ে যাবে। তখন তারা হাইট মেপে গ্রোথ চার্টে প্লট করে দেখবেন সে খাটো আছে কিনা, তারপরে কারণ বের করবে কেন খাটো হলো বাচ্চা। এটা ফাইনালি আমাদের একটা ক্যালকুলেশন আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে প্যারেন্টদের কাছাকাছি সে যাচ্ছে নাকি প্যারেন্টদের থেকেও সে ছোট হয়ে যাচ্ছে। সেইভাবে একটা ক্যালকুলেশন আছে আমাদের সফটওয়্যার, সেই ক্যালকুলেশন দিয়ে আমরা বের করি আসলে যে এই বাচ্চার ফাইনাল হাইট কত হতে পারে। যদি আমরা দেখি যে না, সে তো আপ টু দ্য মার্ক হচ্ছে না, আমরা প্রতি 6 মাস পর পর ফলো আপ করতে থাকি যে সে আসলে নর্মাল কার্ভ দিয়ে যাচ্ছেন, সে নিচে দিয়ে যাচ্ছে, তখনই আমরা সন্দেহ করে বিভিন্ন হরমোন পরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা বুঝতে পারি যে না, তার এই জিনিসের স্বল্পতা রয়েছে, সেই স্বল্পতা যদি আমরা পূরণ করে দিতে পারি তাহলে তো তার স্বাভাবিক হাইট চলে আসে। আপনি বলছিলেন শুরুতে একটু ব্যয়বহুল, এই চিকিৎসা কি আমাদের দেশে সম্ভব কিনা? জি, আমাদের দেশে একসময় গ্রোথ হরমোন পাওয়া যেত না, গ্রোথ হরমোন পাওয়া যেত না। অনেক সময় বিদেশ থেকে গ্রোথ হরমোন এনে তারপরে বাবা মা তারা প্রয়োগ করতেন। হ্যাঁ, তো সেটার সমস্যা দূর হয়েছে, আমরা এখন গ্রোথ হরমোন পাচ্ছি, এবং ওয়ার্ল্ডের যে বেস্ট গ্রোথ হরমোন সেটাই আমরা পাচ্ছি। সপ্তাহে 1 দিন করে ইঞ্জেকশনটা দিতে হয়, আগে প্রতিদিন দিতে হতো। সমস্যা একটাই, সেটা হচ্ছে যে সময় পার হয়ে যাওয়ার পরে কিন্তু চিকিৎসা করা যাবে না। প্যারেন্টরা আসে বিয়ের আগে দিয়ে যে আমার মেয়েটার বিয়ে, ওকে একটু লম্বা করে দেন। এখন তো তার 14 বছর পার হয়ে গেলে যেটা হয়, হাড্ডিটা একটার সাথে আরেকটা লেগে যায়, গ্রোথ প্লেট বলি আমরা এটাকে, গ্রোথ প্লেটটা একটার সাথে আরেকটা লেগে যায় এবং এরপরে আর চিকিৎসা করার কোনো সুযোগ থাকে না। সেই জন্য আমরা বলি বয়ঃসন্ধি কমপ্লিট হওয়ার আগেই তাকে আসতে হবে। আমরা একটা কাট অফ দিয়ে দিই যে 14 বছরের আগে যদি কেউ আসে তাহলে আমাদের চিকিৎসা করার সুযোগ থাকে, কিন্তু 15 বছর হয়ে গেলে আমাদের আর চিকিৎসা করার সুযোগ নেই। সেই যে আর্মিতে পরীক্ষা দিতে যাবে, 15 বছর পার হয়ে গেছে, এসে বলতেছে স্যার আমার তো 1 ইঞ্চি ছোট আছে। বাচ্চা 1 ইঞ্চি, শুনেছি হরমোন চিকিৎসা করে নাকি লম্বা হওয়া যায়, আমার বাচ্চাকে অতটুকু করে দেন, ও আর্মিতে যাবে। তো এখন কেন? এখন তো কিছু করার নেই, কারণ হাড্ডি তো বন্ধ হয়ে গেছে একটার সাথে আরেকটা। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আমরা কিন্তু হাটে ঘাটে বাজারে অনেক সময় দেখি যে খুব বামন টাইপের কিছু লোকজন দেখি, বিশেষ করে আপনি যে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যান সেখানে যে বাইরে যে গেটে থাকে দাঁড়িয়ে খুব ছোট প্রকৃতির মানুষ থাকে। এরা কি এই হরমোনের অভাবে হয়েছে বা এদের রোগটা কি, এদের কোনো চিকিৎসা আছে? এদের আসলে হরমোনের অভাবে হয় না, এটা একটা জেনেটিক ডিজিজ বলি আমরা, এটা একটা জিনগত ত্রুটির কারণে হয়। এটাকে বলি আমরা অ্যাকন্ড্রোপ্লাসিয়া। তো FGF23 একটা জিন আছে, সেই জিনের মিউটেশনের কারণে, জেনেটিক চেঞ্জের কারণে দেখা যায় যে এই বাচ্চারা বামন হয়ে যায়। এবং চাইনিজ রেস্টুরেন্টে যাদের দেখেন যে খাটো, হাত পা ছোটো, ট্রাঙ্কটা স্বাভাবিক কিন্তু হাত পা খাটো, কিন্তু ওদের বুদ্ধিশুদ্ধি কিন্তু আবার ভালো। তো তাদের জন্য যে চিকিৎসা, সেটা আগে চিকিৎসা ছিল না কিন্তু এখন অ্যাপ্রুভ হয়েছে, সেই গ্রোথ হরমোন থেরাপি। সেটা হচ্ছে 3 বছর বয়স থেকে শুরু করে 8.5 থেকে 9 বছর বয়স পর্যন্ত গ্রোথ হরমোন ইঞ্জেকশন দিয়ে অনেকখানি লম্বা করা হয়। এবং এরপরে পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন রয়েছেন, তারা হচ্ছে লিম লেন্দেনিং সার্জারি বলে এটাকে। হাড় লম্বা করার জন্য কিছু অপারেশন আছে, ইলিজারভ পদ্ধতি, সেই হাড় লম্বা করার জন্য একটা অপারেশন আছে, সেই অপারেশনটা করে থাকেন। তো সব কিছু মিলিয়ে দেখা যায় 4-5 ইঞ্চি এক্সট্রা হাইট, যে অ্যাকন্ড্রোপ্লাসিয়া একদম বেটে হয়ে যারা থাকতো, বামন হয়ে যারা থাকতো, গ্রোথ হরমোন যাদের ঘাটতি আছে, থাইরয়েড হরমোনের যারা ঘাটতি আছে, ফ্যামিলির স্ট্রকচার, তাদের জন্য অপারেশন করা লাগে না, শুধুমাত্র গ্রোথ হরমোন অথবা থাইরয়েড হরমোন দিলেই হয়। কিন্তু যে গ্রুপটার কথা আপনি বললেন যে চাইনিজ রেস্টুরেন্টে দেখা যায় যে বামন অনেক মানুষ থাকে, তো তাদেরও ওই চিকিৎসা করার সুযোগ আছে, কিন্তু এটা 3 বছর বয়স থেকে 4 বছর বয়স থেকে শুরু করতে হয় এবং 8.5 বছর বয়স পর্যন্ত আমরা গ্রোথ হরমোন দিয়ে তারপর সার্জনদের কাছে পাঠাই এবং তাতেও সাকসেস আছে। এটা আসলে এই চিকিৎসা কি বাংলাদেশে বিদ্যমান কিনা বা কোন কোন হসপিটালে কোথায় এই চিকিৎসাটা সম্ভব? এই যে হরমোন বিশেষজ্ঞদের জন্য যে ডিপার্টমেন্ট, এটাকে আমরা বলে থাকি এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট। এই এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট কিন্তু বাংলাদেশে প্রায় 14টা মেডিকেল কলেজ, সেখানে কিন্তু আপনি একটা 10 টাকার টিকিট দিয়ে আপনি কিন্তু মেডিকেল কলেজের বহির্বিভাগে গিয়ে আপনি বিশেষজ্ঞ চিকিৎসা দেখাতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি চিকিৎসা নিতে পারবেন এই বামনত্বের। তো এবং আমাদের এখন সারা বাংলাদেশে প্রায় 500 জন হরমোন বিশেষজ্ঞ রয়েছে, যেটাকে আমরা বলি এন্ডোক্রিনোলজিস্ট। তারা কিন্তু এখন মেডিকেল কলেজের বাইরেও জেলা হাসপাতালে কিন্তু তাদের কিন্তু অনেক পোস্টিং রয়েছে। তো আমি জনগণকে আহ্বান জানাবো যে এই যে আমাদের ম্যান পাওয়ার হরমোন বিশেষজ্ঞ, তাদেরকে আপনারা ইউটিলাইজ করেন। ডায়াবেটিস এবং হরমোন চিকিৎসার জন্য আপনি কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে NCD কর্নার আছে, নন কমিউনিকেবল ডিজিজ সেল কর্নার, সেখানে প্রেশার, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের ওষুধ কিন্তু ফ্রি দেওয়া হয় এবং ওইখানে একজন চিকিৎসক থাকেন, নার্স থাকেন, সুসজ্জিত, কেমন একটা কর্নারের মতো থাকে, সেখানে কিন্তু বিনা পয়সায় ওষুধ এবং ডেডিকেটেড ডায়াবেটিস, প্রেশার এবং কোলেস্টেরলের জন্য NCD কর্নার তৈরি হচ্ছে। ঠিক সেরকমভাবে জেলা হাসপাতালে আপনি দেখবেন, কোনো কোনো উপজেলা হাসপাতালেও দেখবেন পোস্টিং হচ্ছে আমাদের যারা নতুন পাশ করছে হরমোন বিশেষজ্ঞ, যারা বাংলাদেশের সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সমস্যা কোথায়? সচেতনতার অভাব। এই যে খাটো বাচ্চাদের যে চিকিৎসা রয়েছে, সেটা আমাদের জনগণকে জানতে হবে। চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই যে আসলে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য, জনগণের মাধ্যমে মাঝে যে সচেতনতা তৈরি করার জন্য এই যে বিশেষজ্ঞদের আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে। কোনো কোনো সময় দেখি অতি লম্বা আকৃতির মানুষ আমরা দেখি এবং গিনিস বুক অফ রেকর্ডের নাম লেখা হয় যে অতি লম্বা। এটা কি কোনো হরমোনজনিত কারণে হচ্ছে? হ্যাঁ, আপনার হয়তো মনে থাকবে যে পরিমল নামে একজন ভদ্রলোক ছিলেন, কক্সবাজার ছিল তার বাড়ি। উনি কিন্তু বিশ্বের সর্বোচ্চ লম্বা ব্যক্তি হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু বাংলাদেশি হিসাবে তার নাম এসেছিল। সেটা হচ্ছে সম্ভবত 1983 সালের কথা। এবং তারপর থেকে এটা সচেতনতা তৈরি হলো যে আসলে এরকম যারা লম্বা হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক লম্বা না, এটা রোগের কারণে লম্বা। এটাকে আমরা বলি জাইগ্যান্টিজম, একটা রোগ আছে। এটাও কিন্তু গ্রোথ হরমোনের কারসাজি। একটা মানুষের শরীরে গ্রোথ হরমোন কম থাকলে সে বামন হবে, কিন্তু অতিরিক্ত গ্রোথ হরমোন যদি হয়ে যায় তাহলে সে প্রয়োজন থেকে অতিরিক্ত লম্বা হবে, যেমন পরিমাণ হচ্ছে। আপনারা দেখবেন যে এরকম অনেকটা হাত পা লম্বা, মুখটা একটু চোয়ালটা লম্বা, অনেক লম্বা হয়ে গেছে, এরকম কিন্তু আছে। এবং এপিফাইসিস ফিউজ হওয়ার আগে, মানে আমাদের হাড্ডিটা বন্ধ হওয়ার আগে যদি গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হয় তাহলে কিন্তু অতিরিক্ত লম্বা হবে। কিন্তু হাড্ডি বন্ধ হয়ে যাওয়ার পরে যদি এক্সেস গ্রোথ হরমোন সিক্রেশন, তাহলে কিন্তু সে পাশে বড় হতে থাকে। ওটাকে বলি আমরা অ্যাক্রোমেগালি, হাত পা বড় হয়ে যাচ্ছে, অনেকের চোয়াল বড় হয়ে যাচ্ছে,
তাদের ভ্রুর জায়গাটা বড় হয়ে যাচ্ছে, হাত পা বড় হয়ে যাচ্ছে, বুঝে না যে আমার কি হচ্ছে অথবা কোথায় যাওয়া দরকার। কয়েকদিন আগের ঘটনা বলি, আমি একটা ট্রান্সপোর্টে পাবলিক ট্রান্সপোর্ট এক জায়গায় যাচ্ছিলাম, তো দেখি সেটার যে হেল্পার উনি হচ্ছেন যে তার হাতটা এত বড়। আমি বললাম যে আপনার হাত এত বড়? বলে যে আমার তো এরকমই। আমি বলছি না, এরকম নিশ্চয়ই আপনার একটা রোগ আছে, আপনি আসেন আমার ডিপার্টমেন্টে। তাকে আমি ঢাকা মেডিকেলে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ধরলাম তার ব্রেনের মধ্যে একটা টিউমার হয়েছে, যেটাকে বলি আমরা পিটুইটারি টিউমার। সেই টিউমার থেকে অতিরিক্ত গ্রোথ হরমোন তৈরি হওয়ার কারণে তার এই আকার আকৃতি পরিবর্তন হয়েছে। সে কিন্তু বুঝতেই পারে নাই, এবং তারপরে আমরা চেক করে দেখলাম সে কিন্তু চোখে কম দেখতেছে, কারণ টিউমারটা চোখের যে নার্ভ সেটার মধ্যে প্রেশার দিচ্ছে। প্রেশার দেওয়ার কারণে এই অ্যাডেনোমা, পিটুইটারি অ্যাডেনোমা, প্রেশার দেওয়ার কারণে তার কিন্তু ফিল্ড অফ ভিশন কমে গেছে। চোখের ডিপার্টমেন্টে তাকে দেখালাম আমরা হরমোনের চিকিৎসা করলাম এবং নিউরোসার্জারি বিভাগে পাঠিয়ে তাকে কিন্তু আমরা অপারেশন করালাম, এবং এখন সে সুস্থ আছে। এই হরমোন ঘাটতিজনিত কারণে যে সমস্যাগুলো বা অতিরিক্ত হরমোনের কারণে যে সমস্যাগুলো, এটা আমাদের একটু নজরে আনা উচিত এবং এটাকে কিন্তু আমাদের এমফেসিস দেওয়া উচিত। আপনি যেমনটি বললেন যে বিভিন্ন উপজেলা লেভেলে এনসিডি কর্নার আছে যেখান থেকে বিনামূল্যে চিকিৎসা, যে নন কমিউনিকেবল ডিজিজের যে চিকিৎসা সেটা হয়। তো সেই সচেতনতা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? সচেতনতা বাড়ানোর জন্য যেটা আছে, প্রথম যেটা করতে হবে, ডাক্তারদের মধ্যে সচেতনতা বাড়াইতে হবে। কেমন? আমরা যেটা করছি, আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটিস্ট বাংলাদেশ, এই যে আমাদের হরমোন বিশেষজ্ঞের যে আমাদের যে সংগঠন, সেটার মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু সচেতনমূলক অনুষ্ঠান করা, তারপর হচ্ছে পোস্টার বিতরণ করা, কেমন, ডাক্তারদের মধ্যে অ্যাওয়ারনেস, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করা, এটা আমরা করছি। সেকেন্ড হচ্ছে যে আমরা যেটা করছি যে পত্রপত্রিকায় আমরা লিখছি, এবং ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া এখন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা রকম ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা কিন্তু সচেতন করার চেষ্টা করছি। তারপর আপনাদের এই প্রোগ্রামও তো যাবে, আমি জানি যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেখানেও যাবে। তো আমার মনে হয় এইভাবে যদি আমরা এই জিনিসটাকে শেয়ার করি সবার সাথে, যখন এই প্রোগ্রামটা অন এয়ার হবে, আমরা যদি শেয়ার করি তাহলে কিন্তু এই যে মানুষ কিন্তু দেখবে, সচেতন হবে, এবং আস্তে আস্তে সবার মধ্যে সচেতনতা তৈরি হবে। নিজের বাচ্চাদের হাইট তখন মাপা শুরু করবে, হ্যাঁ দেখি তো আমার বাচ্চার হাইটটা ঠিক আছে কিনা। তখন একজন ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে গেলেই তো সে ধরা পড়ে যাবে আসলে সে খাটো নাকি। সাইকোসোশ্যাল ডিওরফিজম, আমাদের মনের মধ্যে যদি শান্তি না থাকে, কষ্ট থাকে, সেই পরিবারে যদি কষ্ট যদি থাকে, সোশ্যাল সাপোর্টটা, সোশ্যাল সাপোর্ট। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনি যদি কোনো পরামর্শ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। সাউথ ইস্ট এশিয়ান হিসেবে আমাদের অ্যাভারেজ হাইটটা একটু কম, তো নর্মাল থেকে যদি কারো দেখা যায় যে প্যারেন্টদের থেকেও তাদের হাইট, যারা অনেক শর্ট প্যারেন্ট আছে, তাদের কিন্তু আমরা জানি যে ফাইনালি তার বাচ্চার হাইট কম হবে। সেই জন্য আমরা বলবো যারা বাবা মা খাটো, তারা অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, পরামর্শ করবেন যে আমার বাচ্চার চিকিৎসা করা যায় কিনা, এবং আমার বাচ্চার পারিবারিক যে হাইট সেটা থেকে লম্বা করার কোনো রাস্তা আছে কিনা। কেমন? যারা এক্সট্রিম হাইট কম বাবা মার, এটা হচ্ছে একটা ব্যাপার, কারণ আপনি জানেন যে আপনার বাচ্চা খাটো হবেই, কারণ আপনার বাবা মা দুজনেই খাটো, হওয়ার সম্ভাবনা 90%। এবং সেকেন্ড হচ্ছে যে স্কুলের বাচ্চাদের থেকে, যদি আপনার স্কুলের ব্যাচমেটদের থেকে যদি দেখা যায় আপনার বাচ্চা খাটো, যদি আপনি দেখেন প্রতি বছর আপনার বাচ্চা হাইট 5 সেন্টিমিটার বাড়ছে না, এবং আপনার বাচ্চার যে অ্যাক্টিভিটি, বাচ্চার যে পারফরম্যান্স, সেটাও কিন্তু হরমোনের ঘাটতি হওয়ার কারণে কিন্তু দুর্বলতা এবং ইত্যাদি তার কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে যদি দেখেন যে বাচ্চা সম্পূর্ণ পারফর্ম করতে পারছে না, ঝিমিয়ে পড়ছে, তাহলে কিন্তু থাইরয়েড এবং হরমোনজনিত রোগ আছে বলে সন্দেহ হতে পারে। গলাটা যদি বড় হয়ে যায় কারো, কেমন, তারপরে দেখা যায় চামড়াটা যদি কারো খসখসে হয়ে যায়, পায়খানা কষা হয়ে যায়, হ্যাঁ, রেসপন্ড করতে দেরি হয়, বাচ্চাকে আপনি ডাকছেন, জন্ম হওয়ার পরে যদি দেখেন যে বাচ্চা যে কান্নাটা জোরে জোরে যে কাঁদে, মিউ মিউ করে কাঁদছে, অতিরিক্ত শান্তশিষ্ট বাচ্চা কিন্তু এটা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। কেমন? চঞ্চলতা কিন্তু আমরা কিন্তু পছন্দ করি আসলে। হাইপোথাইরয়েড বাচ্চা মাকে ডিস্টার্ব করে না, এটা একটা প্রভাব আছে। তো মাকে যেসব বাচ্চা ডিস্টার্ব কম করবে, ধরতে হবে তার সমস্যা আছে। কেমন? সেজন্য যেসব বাচ্চা চঞ্চলতা কম, অবশ্যই ডাক্তার কাছে নিয়ে যাবেন, এবং ডাক্তার কাছে নিয়ে গিয়ে আপনারা এটার যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে ধরতে হবে যে তার কোনো সমস্যা রয়েছে কিনা, হরমোনজনিত ঘাটতি হচ্ছে, পুষ্টিহীনতা যেন বাচ্চার না হয় খেয়াল রাখতে হবে, আদর্শ খাবার, কেমন, ব্যালেন্স ডায়েট বাচ্চাকে এনশিওর করতে হবে, এবং বাচ্চাকে সর্বোপরি বলবো যে বাচ্চাকে মানসিক সাপোর্ট দিতে হবে। বাচ্চাকে অনেক বেশি চাপ দেওয়া যাবে না, তাকে খেলাধুলা এনকারেজ করতে হবে। আমাদের মধ্যে যে লুকায়িত যে মেসি আছে, তাদেরকে আমরা খুঁজে বের করতে পারি কিনা, তাদেরকে আমরা হেল্প করতে পারি কিনা, তাদেরকে নর্মাল হাইট অ্যাটেন্ড করার মাধ্যমে আমাদের পারফরমেন্স, ওভারঅল জাতিগত পারফরমেন্স আমরা ভালো করতে পারি কিনা, ভালো উন্নত বাংলাদেশ গড়তে পারি কিনা, সেটার ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। প্রিয় দর্শক, শিশুর মানসিক বিকাশ খুব গুরুত্বপূর্ণ। শিশুর প্রতি লক্ষ্য রাখতে হবে, তার আচার আচরণ
এবং তার বেড়ে ওঠার, সেই বেড়ে ওঠা যে আমরা বছরে 5 সেন্টিমিটারের যদি নিচে হয় তাহলে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং আপনার শিশুর চিকিৎসা নেবেন। নিশ্চয়ই আমরা আবারও বাংলাদেশেও মেসি খুঁজে পাবো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।